একটা অভিজ্ঞতার পর আমরা জানি এই পেশেন্টকে এই ওষুধটা দিয়েছি মানে ফার্স্ট প্রেসক্রিপশনে মানে কাজ করে যাবে। যদি না করে তখনই আমাদের মেইন, যখন আমরা একটা জায়গায় পৌঁছাই তখন আমাদের নিজেদের মধ্যে একটা পেশেন্টকে নিয়ে রিসার্চ স্টার্ট হয় যে এটা কি করলে কি হবে, সেই সুযোগটা পেশেন্টদেরকে দিতে হবে, মানে ফলো আপে পেশেন্টদেরকে থাকতে হবে। এবং এই জায়গাটা পেশেন্ট অ্যাওয়ারনেস আরো বাড়াতে হবে যে না ডাক্তারবাবুর কাছে একবার গেলাম ভালো হয়ে গেলাম, সে আর ফিরে আসতে চায় না। আমি তো ভালো হয়ে গেছি। অবশ্যই এটা খুব অনেক পেশেন্টের ক্ষেত্রে হয়। নমস্কার, বিয়ন্ড দ্য কার্টেন উইথ দেবারতী পডকাস্ট চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে অনেক দিন পর আবার আমরা নতুন করে পডকাস্টের শ্যুট শুরু করেছি এবং প্রথম দিনেই আমরা যাকে অতিথি হিসেবে পেয়ে গেছি তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর অর্ণব চক্রবর্তী। আজকে আমরা ডক্টর অর্ণব চক্রবর্তীর সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা, তার সম্বন্ধে ভুল ধারণা এবং ভবিষ্যতে হোমিওপ্যাথির চিকিৎসা কত দূর যেতে পারে, নতুন কি রিসার্চ হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে, এই পুরো বিষয়টা নিয়ে আপনাদেরকে অ্যাওয়ার করব এবং হোমিওপ্যাথি চিকিৎসায় মানুষ কতটা উপকার পায় এবং আসলেই উপকার হয় কি না, অনেকের অনেক রকমের ভুল ধারণা রয়েছে, সেই ভুল ধারণাগুলো অল্প অল্প করে আমরা কাটানোর চেষ্টা করব। স্যার, আমি ডক্টর অর্ণব চক্রবর্তী, আমি পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক। আজকে আমাদের ম্যাডাম দেবারতীদির সঙ্গে আমরা বসেছি হোমিওপ্যাথি সম্পর্কে আলোচনা করার জন্য। মানুষের হোমিওপ্যাথি সম্পর্কে যেমন উৎসাহ বাড়ছে তেমন সেই সঙ্গেই বাড়ছে অনেক ভুল ধারণা। তাই সেই সমস্ত কালো মেঘ কাটিয়ে দিতেই আজ আমাদের এই একসাথে বসা। নমস্কার। প্রথমেই আসি যে কথায়, সেটা হচ্ছে যে আপনার হোমিওপ্যাথি চিকিৎসা আসা কিভাবে? হ্যাঁ, আমার হোমিওপ্যাথি চিকিৎসায় আসলাম এভাবেই যে আমরা অ্যাকচুয়ালি মানে ছোট থেকে যে এত প্যাথি হয় জানতাম না। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি এগুলো সম্পর্কে ধারণা ছিল না। জানতাম যাই শরীর খারাপ হয় আমার বাবা ওষুধ দেন, খাই। পরে জেনেছি সেটা হলো হোমিওপ্যাথি। যেহেতু এই আমাদের পারিবারিক দিক থেকে আমার বাবা ডক্টর লক্ষণ চক্রবর্তী, আমার দাদু ডক্টর কালীপদ চক্রবর্তী এই হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার সাথে প্রথম থেকেই যুক্ত এবং তারা খুব সুনামের সঙ্গে হোমিওপ্যাথি প্র্যাকটিস করে গেছেন। তো সেই সূত্রেই ইচ্ছা ছিল যে বাবা দাদুর পথ ধরেই এই পথেই আসবো, যাতে মানুষের সেবায় হোমিওপ্যাথিটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। সেটা একদম ছোটবেলা থেকেই একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছিল যে আমিও ভবিষ্যতে একজন হোমিওপ্যাথি চিকিৎসক হব। একদম যে ছোট থেকেই খুব এটা মাথায় নিয়েছিলাম তা না। ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছি নিজের মধ্যে করে। তারপর একটা সময় যখন অপশন এলো যে কিভাবে কি করব, তখন দেখলাম অন্যান্য যা কিছু দেখছি হয়তো মনে হচ্ছে আমার জন্য ঠিক সুইটেবল না বা আমি পারবো কিনা ভাবছি। সেই আর যেহেতু নিজের চোখের সামনে যে বাবাকে দেখেছি, কোথাও একটা ইচ্ছা হয়েছিল যে এই সময় চেম্বারে যাবো, বসবো, এই সব পেশেন্ট বলে ডাকবে, কথা বলবে, এই ভেতর থেকে ফিলিংসটা ছিল। তারপর তো এই লাইনে আসা। কখনো অ্যালোপ্যাথি চিকিৎসা করার কথা ইচ্ছে করেনি? এটা যখন এই সিদ্ধান্তটা এলো যে জয়েন্ট দেবো, তখন কিন্তু আমি শুধুমাত্র হোমিওপ্যাথি জেন পার্ট তখন জয়েন হতো, তখন সেই জয়েন্টটা দিয়েছিলাম। এখন তো নিট দিতে হয়, তখন জেন পার্টে দিয়েছিলাম। তখন কিন্তু আমি আর অন্য কোনো জয়েন্ট দিইনি, এমনকি অন্য কোনো কোর্সের ব্যাপারেও চেষ্টা করিনি। তখন ইচ্ছাই ছিল যে হোমিওপ্যাথি নিয়ে এগোবো, জয়েন্ট দেবো, এবছর না হলে পরের বছর পাবো, কিন্তু এইভাবে হোমিওপ্যাথি পড়বো না, একদম ডিটারমাইন্ড ছিলাম, সেইভাবে এগিয়েছি। বুঝতে পেরেছি। এখন আমাকে একটা কথা বলুন যে অ্যালোপ্যাথি চিকিৎসা এবং হোমিওপ্যাথি চিকিৎসা এই দুটো সবচেয়ে মানে স্তম্ভ বলা যেতে পারে, আরো চিকিৎসা রয়েছে। এই হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি এই দুটো চিকিৎসার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ, বেসিক ডিফারেন্সটা আমি এটাই বলবো, একদম পেশেন্টদের বা রোগীদের চিন্তাধারা থেকে যদি আমি বলি, যদি ধরুন আপনি একজন অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর কাছে গেলেন, আপনার কোনো সমস্যা হয়েছে, উনি আপনাকে গ্যাসের ওষুধ দিলেন, সেটা আপনি খাচ্ছেন, ডাক্তারবাবুর প্রেসক্রিপশন মতো করেই খাচ্ছেন, কিন্তু ডাক্তারবাবু চায় আপনার ভালো, আপনি নিজেও চান, সেইভাবেই ডাক্তারবাবু দিলেন, কিন্তু তারপরও তার একটা সাইড এফেক্ট হয়। হ্যাঁ, সেটা লং টার্ম ইউজ করলে হয়, কিন্তু পেশেন্টরা তখন একটা সাইড এফেক্টের কবলে পড়ে। কিন্তু একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আপনি গেলেন, ডাক্তারবাবু ওষুধ দিলেন, আপনি খেলেন, যতদিন ডাক্তার বলে ততদিনই খেলেন, তাহলে কিন্তু সেই সাইড এফেক্টের ভয়টা রইল না। দুটো ক্ষেত্রেই অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি ডাক্তারদের উদ্দেশ্য একটাই, পেশেন্ট ভালো থাকা। কিন্তু ওষুধের জন্য অনেক সময় হয় অ্যালোপ্যাথি ওষুধের কিছু সাইড এফেক্ট থাকে, এটা হোমিওপ্যাথি ডাক্তারের কথা মতো ঠিক মতো হোমিওপ্যাথিক্যালি খেলে
সেটা সাইড মানে এফেক্ট উইথ প্রপার ডোজ। হ্যাঁ, প্রপার ডোজ অবশ্যই, তাহলে সাইড এফেক্ট হওয়ার চান্স নেই, খুব কম। মানে একটা মানে প্রচলিত ধারণা রয়েছে যে হোমিওপ্যাথি ওষুধ খেলে নাকি একদম জিরো সাইড এফেক্ট, সত্যি কি জিরো সাইড এফেক্ট? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন আপনি করলেন ম্যাডাম। আমরা সবাই জানি যে জল খাওয়া খুব আমাদের পক্ষে উপকারী, জল আমাদের জীবন। আর তার মানে কি এই যদি কেউ 1 ঘন্টা প্রত্যেক ঘন্টায় প্রত্যেক মিনিটে 1 গ্লাস 1 গ্লাস করে জল খায়, তার শরীরে কোনো রকম কোনো অসুবিধা হবে না? অবশ্যই অসুবিধা হবে। জলের একটা নির্দিষ্ট মাত্রা আছে, আমরা জেনারেলি বলে থাকি 3 থেকে 4 লিটার। কারণ রোগ বিশেষে, মানুষ বিশেষে, বয়স বিশেষে সেটা পরিবর্তন হয়। হোমিওপ্যাথিক্যালিও তাই। যখন হোমিওপ্যাথি সিস্টেমটা আমাদের মাস্টার হ্যানিম্যান প্রতিষ্ঠা করলেন, তখন এত ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে নেওয়ার পদ্ধতি ছিল না হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথিটা এতটা গ্রো করেছে, এখন ওভার দ্য কাউন্টার ওষুধ পাওয়া যায়, অনলাইনে ওষুধ পাওয়া যায়, এইসব পদ্ধতি ছিল। তাই তখন একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেই একমাত্র ওষুধ পাওয়া যেত, এবং তিনি নির্দিষ্ট ডোজ পেশেন্টের হাতে দিতেন, তার বাইরে পেশেন্টের হাতে ওষুধই থাকতো না। তাই সাইড এফেক্ট আর নতুন করে হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, যে সম্ভাবনাটা এখন কিন্তু হয়েছে। কারণ যদি বেশি ডোজে খাওয়া হয়, যদি হোমিওপ্যাথিক্যালি ঠিকভাবে না খাওয়া হয়, তাহলে যে কোনো যার এফেক্ট আছে তার মানে তার সাইড এফেক্ট আছে, সেইভাবে তার সাইড এফেক্ট নিশ্চয়ই হবে। সেটা প্রথম দিন বোঝা না গেলেও পরে বোঝা যাবে। এখন দেখি যে ঘরে ঘরে সবাইকার ঘরে আর্নিকা থাকে, এবং কোনো চোট আঘাত লাগলো আর্নিকা 3বার 4বার করে আর্নিকা খেয়ে, যেমন আমার কাছেও যখন রুগী আসে কোনো ব্যথা চোট পেয়েছে, তখন এসে বলে যে আমি এরকম চোট আঘাত পেয়েছি, আমি এরকম 2 দিন ধরে আর্নিকা খেলাম, ব্যথাটা ঠিক কমলো না। এবার আমি তো হোমিওপ্যাথি ডোজ জানি না, ব্যথাটা ঠিক কমলো না, তাই জন্য আমি আপনাদের কাছে দেখাতে এলাম। এই জায়গাতে আপনি কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে, যে এরকম ভাবে কি বাড়িতে আর্নিকা এনে রেখে ডোজ না জেনে খাইয়ে দেওয়া যায় ওষুধ? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন বললেন। আর বিশেষত আর্নিকার কথাই বললেন। আর্নিকার অনেকগুলো ডোজ হয়, 30 to 100, যেমন সব ওষুধের মধ্যে অনেকগুলো ডোজ আছে। কাকে কোন ডোজটা দেবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা তো বয়স অনুযায়ী, বয়সের সাথে, বা কতবার আমি দেবো, দিনে 1বার দিলাম কি 2বার দিলাম। অনেকেই মনে করে 30 থেকে 200 ডোজটা বেশি ভালো কাজ করে, বলে 200টা আগে খেয়ে নিলাম, যেটা একদমই উচিত নয়। প্রথমে ইন জেনারেল এমার্জেন্সি কন্ডিশনের জন্য যে কোনো যার বাড়িতে ঘরে বাচ্চা আছে তিনি আর্নিকা রাখতেই পারেন। আমরা বলি লেগে গেলে কোথাও দিনে 2বার কি 3বার তিনি খেলেন, কিন্তু তার আগে জানতে হবে যে সেই বাচ্চাটা অন্য কোনো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন কিনা। যদি অন্য কোনো হোমিওপ্যাথি ওষুধ খায়, তাহলে সেই ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই খেতে হবে। কারণ আমাদের হোমিওপ্যাথিতে একই ওষুধ, একটা ওষুধের সাথে একটা ওষুধ অনেক সময় অ্যান্টিডোট করে দেয়। তখন দেখা যাবে দুটো ওষুধেই কোনো ওষুধ কাজ করলো না, অথবা পেশেন্টের যে ডিজিজ সিমটমসটা আছে সেটা মারাত্মকভাবে অ্যাগ্রাভেট করে গেল। তাই জন্য ঘরে ঘরে হোমিওপ্যাথি এমার্জেন্সিতে ওষুধ রাখা ঠিক আছে, রাখা যাবে, কিন্তু যদি আপনি এরকম ওষুধ রাখেন, তাহলে যে ডাক্তারবাবু আপনাকে দেখে ইন জেনারেল, তার সেই হোমিওপ্যাথি ডাক্তারবাবু থেকে জেনে নিন যে আমি এই পরিস্থিতিতে এটা খেতে পারবো কিনা। যেমন আরেকটা এই আপনি বললেন, খুব ভালো প্রশ্ন, যেটা অনেকে ঘরে নাক রাখে, মানে একটা অনুষ্ঠানের বাড়িতে গেলো নাক্স খেয়ে নিল, একটা কোনো জায়গায় পেটটা গুড়গুড় করলো নাক্স খেয়ে নিল। নাক্স, কার্বোভেজ, আর্নিকা সবার ঘরে যেন আছে, যেন নাক্স খেতেই হয়, এরকম একটা অভ্যাস। অনেকে বলে না ডাক্তারবাবু এমনি কিছু না, একটা নাক্স খেয়ে নি রাত্রিতে সব সময়। এটা কি উচিত? এটা একদম উচিত না। কারণ নাক্স ভোম আমরা জানি যে অনেক ওষুধের অ্যাকশন কিন্তু নষ্ট করে দিতে পারে। যদি হোমিওপ্যাথি ওষুধ সে অন্য কিছু খায়, তার সঙ্গে নাক ঝোঁ খেলেও দেখা গেল তার হয়তো একটা ক্রনিক ট্রিটমেন্ট চলছে, সেই ট্রিটমেন্টটা কোনোভাবে বাধাপ্রাপ্ত হলো, সেই ওষুধের অ্যাকশনটা কমে গেল, উল্টো দিকে নাকটাও আর তখন কাজ করলো না। বা হয়তো দেখা গেল আপনারই হোমিওপ্যাথি ডাক্তারবাবু নাক ঝোমই দিয়েছে অন্য পাওয়ারে, হয়তো আপনাকে 200 দিয়েছে, আর আপনি বাড়িতে গ্যাস অম্বলের জন্য বা পায়খানার জন্য মনে করে ট্রান্সফর্ম 30 খেয়ে নিলেন, তখন দুটো নাক ঝোমের কাজই আর কিন্তু কিছুই হবে না। তাই জন্য হোমিওপ্যাথিক্যালি অবশ্যই সেটাও বুঝে খাওয়া উচিত। মানে অবশ্যই একটা ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই হোমিওপ্যাথি বাড়িতেও যদি রাখা হয়, তাহলে সেটা তার পরামর্শ নিয়েই রাখা উচিত। একদম অবশ্যই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা হঠাৎ করেই এখন কথা বলতে বলতে মাথায় এলো, ধরুন কোনো পেশেন্ট অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের মধ্যে আছেন, এবং তার হঠাৎ করেই ধরুন সামান্য স্কিন ডিজিজ হয়েছে, তো সেটার জন্য তিনি আর অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলেন না, তিনি সরাসরি অনেকের মুখে সে শুনেছেন যে হোমিওপ্যাথি ওষুধ খেলে স্কিন ডিজিজ কমে যায়, বাট তাড়াতাড়ি ঠিক হয়। কেউ অ্যালোপ্যাথি ওষুধের খাওয়ার পাশাপাশি হোমিওপ্যাথি ওষুধ চালাতে পারে? হ্যাঁ, দেখুন এখন ম্যাক্সিমাম পেশেন্টদেরই হচ্ছে সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল আছেই, এবং তারা এই ধরনের চিকিৎসার জন্য
প্রথমে অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর কাছে যায়। তাই একটা বয়সের পর এখনকার দিনে দেখা যায় প্রায় 30 আপস অনেকেই এই ওষুধগুলো চলছে, তাহলে কি তারা আর কোনোদিনও অন্য কোনো প্যাথির ওষুধ খেতে পারবে না? তা তো নয়, খেতে পারবে। একটা গ্যাপ রেখে 1 ঘন্টা আধ ঘন্টা গ্যাপ রেখে আমরা বলে দিই খাওয়া যেতে পারবেন। এবং এটাও মাথায় রাখতে হবে যে আমি আজকে আমার একটা কিছু রোগ হলো, আমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ছুটে গেলাম, তিনি ওষুধ দিলেন, মানে আমি সঙ্গে সঙ্গে আমার যা কিছু অ্যালোপ্যাথি ওষুধ একদিনে বন্ধ করে দেব, এটা একদম উচিত নয়। একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবু যেমন শুধু হোমিওপ্যাথিটা জানে সেই ব্যাপারে অ্যাডভাইস করবে, ঠিক তেমন অ্যালোপ্যাথি ডাক্তারবাবু অ্যাডভাইস করবে। তাই যদি কোনো ওষুধ বন্ধ করতে হয় সেটা অবশ্যই সংশ্লিষ্ট সেই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেই বন্ধ করা উচিত, নিজের মতো নয় বা কোনো ডাক্তারবাবুর কথাতে নয়। আচ্ছা, এবার আরেকটা হঠাৎ করে মনে হলো, সেটা হচ্ছে যে অনেকে বলে থাকেন যেটা যে হোমিওপ্যাথি চিকিৎসা মেনলি ক্রনিক ডিজিজ ছাড়াই কোনো অ্যাকিউট কেসে হোমিওপ্যাথি চট করে কাজ করতে চায় না, তো এটার কতটা সত্যতা আছে বলে আপনি মনে করেন? এটার একদমই সত্যতা নেই। যেমন যদি কেউ বলে যে সূর্য পশ্চিম দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটার মতোই এটা এই কথাটা। কারণ এটা কখনো হয় না। একটা পেশেন্ট, আমাদের হোমিওপ্যাথি ওষুধের আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেশেন্টের সিমটম। তিনি কি সিমটমস নিয়ে আসলেন তার উপর নির্ভর করছে যে তাকে আমরা কি ওষুধ দেবো। তাই তিনি অ্যাকিউট কন্ডিশন হোক কি ক্রনিক কন্ডিশন, তিনি আমাদের যা সিমটমস দেবে আমরা তার উপর ওষুধ দেবো। হোমিওপ্যাথিতে জ্বর, সর্দি, কাশি বলুন, কারোর অ্যাকিউট ইউটিআই হলো বা হঠাৎ পেন ইন অ্যাবডোমেন হলো, এই সমস্ত কেসেই তো আমরা ওষুধ দিই। তাহলে অ্যাকিউট কেসে যে ওষুধ দেওয়া যাবে না এরকম কোনো কিছু নেই। তবে খুব এমার্জেন্সি কেসেস, একদম মানে তার হঠাৎ করে দেখা গেলো যে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট হলো, একদম সেই মুমেন্টে আমরা জানি আমাদের গোল্ডেন আওয়ার্স হচ্ছে 4 ঘন্টা, একদম ওই 4 ঘন্টা 5 ঘন্টা আমরা কখনোই নষ্ট করব না, বা কোনো ডাক্তারবাবুর সাথে ওষুধ খেয়ে মানে তাকে কল করবো না যে আপনি আসুন এসে দেখুন আমাকে ওষুধ দিন। তখন হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, সিদ্ধা এইসব মাথায় কিচ্ছু না রেখে কাছাকাছি যেখানে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যাবো, কি চিকিৎসা করবো। তার সঙ্গে আবার সেই পর্যায়টা অতিক্রম করার পর আমরা আবার হোমিওপ্যাথি ওষুধ খেতে পারি। একদম একদম, এটা খুব সুন্দর করে বললেন। মানে অনেকে মনে করেন যে না, ওই তো আমার একজন ফ্যামিলি ফিজিশিয়ান আছেন, উনি আসবেন বাড়িতে, দিকে পেশেন্ট প্রায় যেতে বসেছে, কিন্তু তাও অনেকে অপেক্ষা করে থাকেন যে উনি আসবেন, উনি এসে দেবেন। এই ধারণাটা মানুষের মধ্যে পরিবর্তন করা দরকার, এবং সেটা হয়তো আমাদের শহরাঞ্চলে দেখতে পাওয়া যায় না, কিন্তু গ্রামেগঞ্জে এখনো এই বিষয়টা রয়েছে যে এই ব্যাপারে আমাদের ডাক্তারবাবুদেরকেও অনেকটা শক্ত হতে হবে যে পেশেন্ট এমার্জেন্সিতে কল করলে আমি যাব না বাড়িতে। আমার কাছে আমার কোনো পেশেন্ট এমার্জেন্সিতে ফোন করলে আমি বলি যে না, আমি যেতে আসতে যতটা সময় নষ্ট হবে সেই সময়টা আমি আর হাতে পাবো না। এমার্জেন্সি মানে সেটা হাসপাতালের এমার্জেন্সি। আমি যদি বলেন পেশেন্ট উঠতে পারছে না, আপনাকে ব্যবস্থা করতে হবে না, অ্যাম্বুলেন্স সেই স্ট্রাকচার আছে, অ্যাম্বুলেন্সে করবি না, তারা এসে নিয়ে যাবে। সেখানে যে কোনো ভাবেও আমাদের নিকটবর্তী হসপিটাল বা নার্সিংহোমে যেতে হবে যেখানে এমার্জেন্সি চিকিৎসা হয়। আর একটা বিষয় যেটা এই কথা প্রসঙ্গেই বারবার মনে পড়ে যাচ্ছে, অনেকের ভুল ধারণা, কি ঠিক ধারণা আমি জানি না, হোমিওপ্যাথি চিকিৎসা আমি করি না, সবাই বলেন, অনেকের মুখে শুনেছি যে হোমিওপ্যাথি সর্বদাই প্লেসিবো। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা কি সত্যি তাই? দেখুন ম্যাডাম, এখন আমরা একটা শিক্ষিত সমাজে বাস করি, মানুষকে ভুল বুঝিয়ে তো রাখা যাবে না। যেখানে ধরুন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে এইসব মনীষীরা যে প্যাথিটাকে বিশ্বাস করেছে, সেই প্যাথিটাকে নতুন করে প্রমাণ দেওয়ার আর কিছু নেই। তবে হ্যাঁ, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে পেশেন্ট। একটা পেশেন্ট বলছেন ডাক্তার আমি দীর্ঘদিন ধরে আঁচিলের সমস্যায় ভুগছিলাম, আমি অপারেশন করতে চাইছি না বা কোনো রকমের কাটাছেঁড়া করতে চাইছি না, এটা কি সারানো যাবে? সে তখন ওষুধ দেওয়ার পর দেখা গেল কমে গেল, তাহলে ওষুধটা কাজ করলো বলে তাই। বা অনেক সময় পেশেন্ট দেখা যাচ্ছে অনেক সর্দি কাশি নিয়ে ভুগছে, অনেক ক্রনিক পেশেন্টগুলোর কথা যদি আমরা বলি, তারা ভুগছে, তারা যখন আমাদের কাছে আসছে অনেক দিন সাফার করার পর তারা তো কমছে, তারা তো ভালো আছে। তার হচ্ছে যে প্যাথোলজিক্যাল রিপোর্ট, একটা পেশেন্ট ইউটিআই নিয়ে আমার কাছে এলো, তার যখন দেখা গেল যে পার্সেল 14-15 হয়ে গেছে, সে কষ্ট পাচ্ছে, ওষুধ দিলাম কমলো, 1 সপ্তাহ পর যখন তার প্যাথোলজিক্যালি আবার টেস্ট করে দেখা গেল যে তার পার্সেলটা কমে হয়ে গেল 2-3, তাহলে কি ওষুধ কাজ করেনি? জল খেয়ে কি আর পার্সেল কমে গেল? এত তো সোজা নয়। তাই জন্যই হচ্ছে হোমিওপ্যাথি অবশ্যই সায়েন্স, এবং সেটা কাজ করছে অবশ্যই, এবং মানুষও সেটা এখন বুঝছে। ইভেন আমাদের কাছে এমন অনেক অ্যালোপ্যাথিক ফিজিশিয়ানসরা আছেন, তারা কিন্তু নিয়মিত তাদের বাচ্চাদের এবং তাদের ঘরের লোকেদের কাছে হোমিওপ্যাথি খাওয়ানো, বা দীর্ঘমেয়াদী যদি বাতের ব্যথা হয় তারা কিন্তু পাঠান, তো আপনারা একটু ওষুধ দিয়ে রাখুন, কারণ আমাদের তো পেন কিলার সবসময় খাওয়ানো যায় না। না, একদমই নয়। এটা একটা খুব বড় জায়গা যে বাতের সমস্যা, অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা,
সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিন না নেওয়াই উচিত। এরপরে যে জায়গাটা আমি বলতে চাইছি, ধরুন অনেক বাবা মাই মনে করে এখন তো মানে টিনেজ থেকে শুরু হয়ে যায় পিসিওডির সমস্যা মেয়েদের, সেই ক্ষেত্রে দেখুন পিসিওডি তো স্পেসিফিক্যালি কোনো ট্রিটমেন্ট সেভাবে হয় না, সম্ভব নয়, লাইফস্টাইল ডিজিজ যেহেতু। হোমিওপ্যাথি চিকিৎসা কি পিসিওডিতে কাজ করতে পারে? অ্যাকচুয়ালি হ্যাঁ, কাজ করতে পারে। কেন পারে? কারণ আমাদের কাছে না পেশেন্টের প্যাথোলজিক্যাল রিপোর্টের থেকেও গুরুত্বপূর্ণ পেশেন্টের সিমটমসটা। এবার আপনি বলেন তাহলে এই পিসিওডি কি সিমটম, নিশ্চয়ই তো সেটা খালি মেন্স হচ্ছে না, না শুধু সেটা না, আমরা যখন একটা পেশেন্টের কেস টেকিং করছি ওভারঅল তার হেড টু ফুট, তার মাইন্ড, সমস্ত সিমটমস নিয়ে আমরা তার একটা কনস্টিটিউশনাল মেডিসিন পাচ্ছি, সেটাই তার ওষুধ। সেই ওষুধের দ্বারাই তার শুধু পিসিওডি না, যে কোনো ওষুধকেই যে সমস্যাগুলো তার রয়েছে সেগুলো নিরাময় করা। এই ব্যাপারে লক্ষ্য রাখা উচিত ম্যাডাম, যে কত সাইজ বা সেটা কি রকম পরিস্থিতিতে আছে তার উপর আমরা অ্যাডভাইস করব, এবং তার যারা সিমটমস রয়েছে হ্যাঁ সেই অনুযায়ী আমরা করব। পিসিওডি গেল, এবার আরেকটা প্রসঙ্গে আসি। অনেক জায়গাতেই আমি দেখি যে মানুষ হাই প্রেশার থাকলে হোমিওপ্যাথি ওষুধ খায়, সেটা কি সেফ খাওয়া? হাই প্রেশার থাকলে আমাদের হাই প্রেশারটা তো একটা সিমটমস বলা চলে, কেন হচ্ছে জানা দরকার। আমরা সেগুলোকে দেখার পর যখন দেখবো তার হাইপার টেনশন থাকছে, তখন আমি অন্তত পেশেন্টদের অ্যাডভাইস করি প্রথম চান্সটা হোমিওপ্যাথিকে দিন, আগে ওষুধ খেয়ে দেখুন। যদি দেখেন সেই ডাক্তারবাবু কন্ট্রোল করতে পারছে না, এক সপ্তাহ 2 সপ্তাহ 2 মাস 1 মাস, তখন আপনি অ্যালোপ্যাথিতে যান। কারণ অ্যালোপ্যাথিতে একবার ওষুধ শুরু হলে বডি অ্যাডাপ্ট করে গেলে তখন তার ওষুধটা আর বন্ধ করা যায় না, সারা জীবন চলে। কিন্তু হোমিওপ্যাথিক্যালি আমরা যারা এখন মডার্ন হোমিওপ্যাথি এখন অনেক এগিয়ে গেছে, এখন হোমিওপ্যাথিতে থাইরয়েড, প্রেশার, সুগার এই ধরনের পেশেন্টদের আরো বেশি চিকিৎসা হচ্ছে, এবং দেখা যাচ্ছে পেশেন্টরা ভালো হয়ে যাচ্ছে, এবং ভালো হয়ে যাওয়ার পর ওষুধটা বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে কি তার আর কোনোদিন হবে না, জন্মের মতো ভালো হয়ে গেল, বা তার আর কখনো সেটা নয়, ফলো আপে থাকতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক পেশেন্ট আমরা দেখি 3 বছর 4 বছর আর তার থাইরয়েড ফিরে এলো না, ওষুধ এরকম হয়, মানে থাইরয়েড আর ফিরে আসে না, অবশ্যই এলো না, এবং তার আর সারা জীবনে আর আসবে না এই গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু ফলো আপ করে আমরা দেখতে তো পারি, যদি আবার বাড়ে আবার আমরা পেশেন্টকে তাহলে সেই ক্ষেত্রে ফলো আপে থাকতে হবে। দেখুন যে কোনো ট্রিটমেন্টের ফলো আপটা খুব ইম্পর্টেন্ট, আপনি নিজে একজন ডাক্তারবাবু, আপনি জানেন ফলো আপ কতটা ইম্পর্টেন্ট। আমাদের প্রেসক্রিপশনের থেকেও আমাদের ডাক্তারদের কাছে ফলো আপটা বেশি জরুরি, সেকেন্ড প্রেসক্রিপশনটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। আমরা একটা অভিজ্ঞতার পর আমরা জানি এই পেশেন্টকে এই ওষুধটা দিয়েছি মানে ফার্স্ট প্রেসক্রিপশনে মানে কাজ করে যাবে। যদি না করে তখনই আমাদের মেন, যখন আমরা একটা জায়গায় পৌঁছাই তখন নিজেদের মধ্যে পেশেন্টকে নিয়ে রিসার্চ স্টার্ট হয় যে এটা কি করলে কি হবে, সেই সুযোগটা পেশেন্টদেরকে দিতে হবে, মানে ফলো আপে পেশেন্টদেরকে থাকতে হবে। এবং এই জায়গাটা পেশেন্ট অ্যাওয়ারনেস আরো বাড়াতে হবে, যে না ডাক্তারবাবুর কাছে একবার গেলাম ভালো হয়ে গেলাম, সে আর ফিরে আসতে চায় না, আমি তো ভালো হয়ে গেছি। অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেমন ম্যাডাম আরেকটা কথা বলি, আপনি এত সুন্দর প্রশ্ন করছেন বলে মনে পড়লো, অনেকে এই হাইপার টেনশনে এই পডকাস্টটা শুনে হয়তো আজকেই থেকেই মনে করে আরে বাহ, তাহলে হোমিওপ্যাথিতে ওষুধ আছে হাইপার টেনশনে, আমি এতদিন ফালতু অ্যালোপ্যাথি খেলাম, আমি বন্ধ করে দিই, আমি কাল থেকে হোমিওপ্যাথি খাবো। এটা যেন কোনো রকম ভাবেই না, কারণ যে ওই আবার বললাম ওটা কিন্তু একজন অ্যালোপ্যাথি ডাক্তারবাবুই সিদ্ধান্ত নেবেন আপনার ওষুধ বন্ধ হবে কি বন্ধ হবে না, এটা এই পডকাস্ট বা আমি ঠিক করে দেবো না হোমিওপ্যাথি ডাক্তার যে আপনি বন্ধ করে দিন, সেটা ডাক্তারবাবু দিয়েছেন, এখন আপনার বডি অ্যাডপ্ট হয়ে গেছে, তাই সেটা কিন্তু সেই ডাক্তারবাবুর অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর মানে পরামর্শ নিয়ে তবেই করা যাবে না। তবে যারা নতুন করে ভুগছে, ধরুন যাদের মানে এখন তো 30 পেরোনো মানে হাইপারটেনশন, এখন ম্যাডাম কি হয়, আগেকার দিনে এই পেশেন্টগুলো আমরা খুব এমার্জেন্সিতে পেতাম, না আগেকার যারা থাইরয়েডের পেশেন্ট গলগন্ড হয়ে যেত তবে থাইরয়েডের পেশেন্ট চোখ বেরিয়ে আসতো, এখন আমরা কজনকে পাই। এখন পেশেন্ট থাইরয়েডের মানে কিছু নিজের সিমটম বুঝতে পেরে উনি রিপোর্ট করে আমাদের কাছে এনে দেখেন, বলছে যে ডাক্তারবাবু আমার থাইরয়েড হয়েছে, এবার ওষুধ। অতএব অনেক আর্লি স্টেজে সেটা ধরা পড়ছে, চিকিৎসা করাটা অনেক ইজি। খুব বাড়াবাড়ি জায়গাটা হলে বা অ্যাকিউট এমার্জেন্সি সেটা তো আলাদা জায়গা চলে আসছে। আর একটা প্রশ্ন কথা প্রসঙ্গেই বারবার মনে পড়ছে, কার্ডিয়াক ইস্যু, যদি কারো ধরুন মায়োকার্ডিয়াল ইনফাকশন আছে বা অন্য সমস্যা, সেই ক্ষেত্রে কি হোমিওপ্যাথি মেডিসিন কাজ করে না? সেই ক্ষেত্রে কার্ডিওলজিস্ট দেখানোটা জরুরি। যদি অ্যাকিউট এমার্জেন্সি, যে কোনো অ্যাকিউট এমার্জেন্সি হোক, তার এই গোল্ডেন আওয়ার্স কোনো মতে গোল্ডেন আওয়ার্স ধরুন পার করে যাওয়ার পর সে যখন স্টেবল হয়ে গেল, যখন হসপিটাল থেকে বাড়ি এলো, সেই সময় সে তার অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর থেকে অ্যাডভাইস নিয়ে অনুমতি নিয়ে তিনি হোমিওপ্যাথি ওষুধ
একসাথে খেতে পারেন, তাতে কি হয় তার ভালোই থাকে। আমরা এরকম পেশেন্ট আমরা প্রচুর দেখছি এবং তারা ফিজিক্যালি কিন্তু তারপর আস্তে আস্তে আরো তাড়াতাড়ি সেটা ভালো হয়ে যাচ্ছে। আমাদের ডাক্তারবাবুদের মোটো কি? আমাদের মোটো ভালো থাকা। এবার অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক কিছু করে আমাদের একটা পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হলো বা কারো স্ট্রোক হলো, আমরা আমি স্ট্রোক কথাটাই বলছি কারণ পেশেন্টের ল্যাঙ্গুয়েজে, স্ট্রোক হলো তা কি হলো, কোথায় ইনফেক্ট দেখা দরকার নেই, তাকে প্রথমে সে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করলো, তারপর সে এলো, তখন তাকে কি করতে হবে, হোমিওপ্যাথি ওষুধও সে খেতে হবে। তার সঙ্গে তাকে শুধু কি অ্যালোপ্যাথি ওষুধ ভালো করতে পারে না, তার সঙ্গে তার আরেকটা কিন্তু খুব বড় প্যাথি, সেটা ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি ছাড়া কি একটা স্ট্রোক পেশেন্ট, এবার পেশেন্ট কেউ বলতে পারে হ্যাঁ হবে, কিন্তু সেটা কত দিনে হবে? 1 মাসে যদি হয় তাহলে সে ফিজিওথেরাপি করলে 1 সপ্তাহে সে অনেকটা উঠে দাঁড়াবে। তাই এই প্যাথিগুলো তো আলাদা না, এগুলো একসাথে চলার জিনিস। এবং চিকিৎসাটাও কিন্তু সমস্ত ডাক্তারবাবুর একটা কম্বাইন্ড একটা এক্স্যাক্টলি। ডাক্তারবাবু তিনি দেখলেন, তিনি তার মতো ওষুধ দিলেন, তার সাথে হোমিওপ্যাথি ডাক্তারবাবু দেখলেন, দেখে তার একটা সিমটোমেটিক ওষুধ দিল। অনেক সময় দেখা যায় কি লং টার্ম অ্যালোপ্যাথি মেডিসিন চলছে, যে কোনো সুগারের চলে পেশেন্টের অনেক সময় একটা ডাইজেস্টিভ ইস্যু হয়, এইগুলো প্রচন্ড হয়, খুব সুন্দরভাবে হোমিওপ্যাথিতে ম্যানেজ করা যায়, এগুলো অসুবিধা কিছু হয়। এবং লং টার্ম আমি যদি দেখি যে কেউ প্রেসারের ওষুধ খাচ্ছে, অনেক ক্ষেত্রে পেশেন্টের কিন্তু ফ্যাটি লিভার গ্রো করছে, সেইটা কিন্তু খুব বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। হচ্ছে ফ্যাটি লিভার। আজ থেকে আমি বেশি না, আমি যদি 6-7 বছর আগেও বলি, যখন আমরা পড়ছিলাম তখন ইউএসজি আসলেই নরমাল স্টাডি না থাকলে অন্তত মার্জিনাল ওটা থাকতো। এখন হচ্ছে যে গ্রেড 1 অথবা গ্রেড 2 ফ্যাটি লিভার, মানে এখন যেন ইউএসজি করলে ফ্যাটি লিভারটা মাস্ট হয়ে গেছে। তাই এখানে কিন্তু এবং আমাদের কাছে একদম মানে আমাদের পেপার আছে, আমাদের মানে ডায়াগনোসিস আছে, ইউএসজি রিপোর্ট আছে যে পেশেন্ট কিন্তু ফ্যাটি লিভার নিয়ে এসেছেন, তাকে হয়তো অনেকে বলেছেন যে এটা কিছু করতে হবে না, তুমি খাওয়া দাওয়া করো, একটু এক্সারসাইজ করো, ঠিক হয়ে যাবে। কিন্তু সেই পেশেন্ট 3-4 মাস ধরে 6 মাস ধরে ওই করছে, কমছে না, তার একটা মেডিসিনাল সাপ্লিমেন্ট দরকার। তখন যখন আমাদের প্যাথিতে আসলে হোমিওপ্যাথিতে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট করে দেখেছি যে সে তারপর যখন ফলো আপ ইউএসজি করছে অ্যাবসলিউটলি নরমাল হয়ে যাচ্ছে। এবং সেটা করা উচিত, কারণ ওই স্টেজ 3-4 এর পর যখন ফাইব্রোসিস হলে, সিরোসিস হলে, তখন কিন্তু সেই পুরো গল্পটা বদলে যাবে, তখন অন্য বই পড়তে হবে। তাই এই মানে পাতা পাল্টানোর আগে অবশ্যই এই শুরুতেই দেওয়া উচিত, চিকিৎসা করার খুব প্রয়োজন। আর ফ্যাটি লিভার এখন যদি আমি 100 জনের মধ্যে স্টাডি করি তাহলে দেখা যাবে 90 জনেরই ফ্যাটি লিভার, এবং সেটা হয় গ্রেড 1 আর গ্রেড 2। আর ফ্যাটি লিভার এখন পেশেন্ট দেখলে বোঝা যাচ্ছে না। আগে একটা পেশেন্টকে ফ্যাটি লিভার আগে কি আমরা গলব্লাডার স্টোনে কি পড়েছি যে 40 পেরোতে হবে, একজন ভদ্র মহিলা হতে হবে, ফর্সা হতে হবে, মোটা হতে হবে, এই অনেকগুলো এফ পড়েছি, তো 5টা এফ। আমি পেশেন্টের ল্যাঙ্গুয়েজে বলছি কথাটা, আমাদের ল্যাঙ্গুয়েজে আপনি জানেন, কিন্তু আমরা প্র্যাকটিসে কি দেখছি 28-29 বছরের ছেলে মেয়েদের হচ্ছে, তার থেকেও ছোট বয়সে হচ্ছে। তাই মানে পুঁথিগত থেকে আমরা যেটা ক্লিনিক্যালি দেখছি যে এখন রোগের আর সত্যি কথা বলতে কোনো বয়স নেই, মা বাপ নেই, কার কি হবে কখন হবে কেউ বলতে পারছে না, কি করে হবে বা জানে না। হয়ে গেলে তার ট্রিটমেন্ট করতে হবে, যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে জিনিসটাকে আয়ত্তে নিয়ে চলে আসা যায় ততই তার মঙ্গল। মেশিন বিগড়ানোর আগে পেশেন্টকে চিকিৎসা করতে হবে। আচ্ছা, গলব্লাডার স্টোনের কথা উঠলো, গলব্লাডার স্টোন কি হোমিওপ্যাথিতে সারে? যদি ওটি করার প্রয়োজন না পড়ে, আমি তখন সেই কেসগুলোর ক্ষেত্রে বলছি। ওটি করার প্রয়োজন, গলব্লাডার স্টোনের আমার মনে হয় একমাত্র চিকিৎসা হচ্ছে ওটি করা, সার্জারি। এবার যদি আপনি বলেন যে হোমিওপ্যাথি ফিজিশিয়ান, আপনি বলছেন একমাত্র রাস্তা চিকিৎসা, হোমিওপ্যাথি ফিজিশিয়ান মানে হোমিওপ্যাথি ফিজিশিয়ানের আগে, হোমিওপ্যাথির আগে আমি একজন ডাক্তার, একজন প্রথম ওয়ার্ডটা হচ্ছে ফিজিশিয়ান। আমার ফিজিশিয়ানের আমার কাছে আমার মানে প্রধান কর্তব্য হচ্ছে হোমিওপ্যাথিটাকে এস্টাবলিশ করার আগেও আমার পেশেন্টকে সুস্থ রাখা এবং তার লং টার্মে সে কিভাবে ভালো আছে। আপনি বলছেন এই বলাটা, এটা কিন্তু অনেকে বলতে চায় না। অনেকে মনে করেন আমি হোমিওপ্যাথি চিকিৎসা করছি, আমি বলবো যে ওটা হোমিওপ্যাথিতে সেরে যাবে। হ্যাঁ, এবার আমরা দেখেছি অনেক সময় গলব্লাডার স্টোনটা আমরা জানি যে ছোট স্টোন হলে যদি বেরিকে প্যানক্রিয়াটাইটিস হয়ে যায়, সেটা যে কি মর্মান্তিক কষ্ট, আর সেটা যদি ক্রনিক হয় সেই কষ্টটা থেকে পেশেন্টের হাত থেকে বাঁচানোর জন্য একমাত্র সার্জারি পথ। এবার আমরা বলবো তাহলে কি হোমিওপ্যাথি ওষুধ কাজ করে না? কিন্তু সেটা নয়, সেটা সাইজের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, সাইজের উপর ডিপেন্ড করছে। কনস্টিটিউশনাল মেডিসিন এমন একটা হোমিওপ্যাথি মেডিসিন, অ্যাকচুয়ালি সত্যি আমরা হোমিওপ্যাথি ডাক্তাররাও না ঠিক জানি না যে ও কি পারে না করতে। অনেক কিছুই করতে পারে, ম্যাজিকে করতে পারে। আমরা অনেক সময় অনেক পেশেন্ট দেখছি আর কিছু হবে না, তারা আমাদের কাছে এলো, তখন আমরা দেখি না এই ওষুধে কাজ করছে, আমরাই নিজেরা অবাক হয়ে যাই। কিন্তু তার মানে কি এই অ্যাকিউট এমার্জেন্সি বা এই ধরনের পেশেন্ট যেগুলোতে এরকম ফার্দার মানে অন্য রিস্ক থাকে, সেইগুলোতে যেখানে অপারেশন অপশন আছে, অপারেশন করলে পেশেন্টের আর কোনো অসুবিধা হবে না, সেখানে অপারেশন করবো।
তার বলে যদি আপনি কি বলেন তাহলে পাইলস ফিচার ফিস্টুলাতে পেশেন্ট প্রথমে অপারেশন করবে, আমি বলবো না, আপনি আগে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এগুলোকে একটুখানি ভরসা রাখুন, চেষ্টা করুন। অপারেশন করতে তো ক্ষতি নেই, আজ বললে আজ অপারেশন হয়ে যাবে, তার আগে চেষ্টা করুন। তার মানে এটা নয় যে আমি অ্যালোপ্যাথি দেখাবেন না, অবশ্যই ডাক্তারবাবুকে দেখান, তার অ্যাডভাইসটাও নিন, তার সাথে হোমিওপ্যাথি ডাক্তারবাবু অ্যাডভাইসও নিন। আচ্ছা, আমি আমার ব্যক্তিগত একটা সমস্যার কথা বলি এই জায়গাতে। আমার যখন আমি হস্টেলে ছিলাম আর কি, তখন আমার কিডনি স্টোন হয়েছিল। তখন কিন্তু আমার হোমিওপ্যাথি চিকিৎসা করেই কিডনি স্টোন ঠিক হয়েছিল। তাহলে এক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে কিডনি স্টোন অপারেশন না করেও হোমিওপ্যাথি চিকিৎসাতেও ভালো হয়। কিডনি স্টোনের আমরা যদি অ্যানাটমিটা বুঝি, স্ট্রাকচারটা বুঝি, আমরা দেখবো বেরিয়ে যাওয়ার রাস্তাটা খুব ইজি, যেখানে গলব্লাডার স্টোনে পাউচ অফ ডগলাসে আটকে যায় বলে এই ঝামেলাটা হয়। যদি বড় পাইপ থাকতো, ঠাকুর বড় করতো পাইপ, তাহলে বোধহয় ওটাও বেরিয়ে যেত ওই পায়খানার সাথে, কিন্তু ওই জায়গায় আটকে যায়। তাহলে কিডনি স্টোন শুরু নয়, অনেক সময় স্যালাইভারি গ্ল্যান্ডে স্টোন হয়, সেগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। তবে কিডনি স্টোনের ক্ষেত্রেও আমাদের ওই যে বললাম দেখতে হবে সাইজ কত আছে, সেটা দেখে তার উপর নির্ভর করে। তবে কিডনি স্টোনের ক্ষেত্রে খুব সহজেই বেরিয়ে যায়, আমরা দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো একটা বড় ডিজিজ, সেটা ডিজিজ নয়, সেটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার অনেকে বলেন, অনেক জায়গায় আছে যে অমুক জায়গায় চলে যান, ভালো ক্যান্সারের চিকিৎসা হয়, হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু ভালো চিকিৎসা হয় ক্যান্সারের চিকিৎসা, এটা অনেক জায়গায় আমি লোকমুখে শুনেছি। সেই জায়গাটাকে আপনি কি করে ব্যাখ্যা করবেন? আমরা এটা একটু ব্যক্তিগত স্তর থেকে আমি বলছি, যে আমি ব্যক্তিগত স্তর থেকে আমি আমার প্যাথি কতটা পারে কতটা না পারে সেটা অনেকটা জানি, বা আমি অনেকটা সেই তার মধ্যে সীমাবদ্ধতা রেখেই আমি প্র্যাকটিস করি। তবে যারা অনেক আরো এগিয়ে গেছেন, অনেক স্যারেদের আমরা দেখি যে তারা এই ধরনের ট্রিটমেন্ট করছেন, পেশেন্টরাও বলে ভালো আছেন। তবে এমন নয় যে ক্যান্সারের ক্ষেত্রে আর সে সে পুরোপুরি হোমিওপ্যাথিতে ভালো হয়ে গেল, তাকে অ্যালোপ্যাথিটা পুরো বাদ দিয়ে দিল, অপশনাল হিসেবে অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথিতে আমি হোমিওপ্যাথি বাদলাম অ্যালোপ্যাথি, অতএব সেইভাবে আমরা এগোবো কিভাবে না, তিনি অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর অঙ্কোলজিস্টের অ্যাডভাইসে থাকলে তার সাথে অনেক সময় লেট স্টেজে ক্যান্সারে, ফোর্থ স্টেজে ক্যান্সারের পেশেন্ট আমরা অনেক সময় পাই, পেশেন্টের বাড়ির লোকের সাথে ডাক্তারবাবু মানে কেমোনিয়া হয়ে গেছে, পেন কিলার কাজ করছে না, মা খুব কষ্ট পাচ্ছে, কিছু ওষুধ দিন যাতে কষ্টটা কমুক, আমি জানি উনি আর ভালো হবেন না, কষ্টটা কমুক, পেশেন্ট কিন্তু ভালো থাকে, মানে কষ্টটা কমে, এসে পেশেন্ট বলে বাবা একটু কষ্টটা কমেছে, একটু ঘুমিয়েছি আমি, মানে ভালো হয়তো হয়নি। তবে আমি বলবো না যে একদম কেউ পারে না, অনেকে যেমন এই গলব্লাডার স্টোনের কথা বললেন, ক্যান্সার অনেক ডাক্তাররা করছেন, হয়তো তাদের কাছে সেই রেকর্ডস আছে, কিন্তু সেইভাবে আমি বা আমরা অনেকভাবে ডাক্তার একদম অ্যাক্টিভলি ক্যান্সার হয়েছে তাকে প্র্যাকটিস করছি, তাকে ক্যান্সার ছাড়িয়ে দিচ্ছে, এইভাবে আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলছি, আমি করি না। আচ্ছা, এই যে দীর্ঘ এত বছর প্র্যাকটিস করছেন, তাতে করে রোগীর সঙ্গে কতটা বন্ডিং থাকলে একজন রোগী ভালো হতে পারে বলে আপনি? হ্যাঁ, রোগীর সাথে বন্ডিংটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, জানেন তো, আমাদের হোমিওপ্যাথি থেকে গুরুত্বপূর্ণ। ধরুন এটা অন্য প্যাথি কথাই বলি, আপনি যে বিশেষজ্ঞের কাছে যাবেন তার তো ওইটুকু খালি স্পেয়ার অফ অ্যাকশন, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে তা না, অ্যাজ আ হোল। কারণ আমরা কি বলি, আমাদের হিস্ট্রি টেকিংটা একটা বড় রোল। অবশ্যই আমরা বলি উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা পেশেন্টকে সারাই, পেশেন্টকে কি করে সারাবো যদি তার মনটা না জানি? কারণ মন থেকে অনেক রোগ যেমন শরীরে যায়, আবার শরীরের রোগ যায় মনে। যেমন ধরুন আমার মনটা খুব খারাপ, আমার অনেক দিনকার প্রেম নষ্ট হয়ে গেল, ভেঙে গেল, বা আমার কারোর হয়তো ফ্যামিলির কোনো একটা খুব কাছের মানুষ চলে গেল, তার মন খারাপ হয়ে গেল, তার শরীরে অ্যাবসলিউটলি তার শরীর নর্মাল ছিল, তারপর থেকে দেখা গেল তার ইমোশনাল অনেক রকম প্রবলেম হতে হতে তার শরীরটা খারাপ হয়ে গেল, মানে একটা পেটের গ্যাস্ট্রিক ইস্যু বলুন বা আদার্স কোনো বড় ডিজিজ হয়, আবার উল্টোটা হয়। তাই আমাদের এগোতে গেলে না, আমাদের এই শরীর মন আলাদা করে না, দুটোকে একসাথে এগোতে হবে। এমন হয়েছে আমি আমার একটা পেশেন্টকে পাইলসে তথাকথিত ভাবে ওষুধ দিয়ে দেখেছি, পাইলস কমেনি, তখন আমি তার পুরো কাউন্সেলিং করলাম, পুরো কেস টেকিং করলাম, দেখলাম তার হাজবেন্ড, মানে খুব রিসেন্ট কথা বলি, তার হাজবেন্ড কিছুদিন আগে মারা গেছেন, তিনি কথা বলতে বলতে কাঁদছেন এবং তার রাত্রে ঘুম হচ্ছে না। এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি যখন ওষুধ দিলাম, পরের দিন শেষেই বললে ডাক্তার আমি না অনেক ভালো আছি। আমার একদম কালকের একটি পেশেন্টের কথা আমি বলছি, সেই ভদ্রলোকের বাড়ির আমি ফ্যামিলি ফিজিশিয়ান, তারা সবকিছুতে আমাকে আগে প্রথমে দেখায়, কিন্তু ভদ্রলোক আমার কাছে আসলেন অনেক রিপোর্ট নিয়ে, সরকারি হাসপাতালে দেখিয়েছেন, ওনার পেটে যন্ত্রণা কিছুতেই কমছে না, নানা রকম ডাক্তারবাবুরা আপনার চেষ্টা করেছেন যে রোগটা ধরার জন্য, কিন্তু পেশেন্ট বলছে আমি ভালো নেই, আমার এত কিছু হচ্ছে, টাকা খরচা, আমি ভালো নেই। আর পেশেন্টরা খুব
কাঁদছে কথা বলতে বলতে। আমি পুরো কেসটিকে নেওয়ার পর আমি তাকে কিছু ওষুধ দিলাম তার তার সিমটমসের ওপর। পরের দিন পেশেন্ট এসে বললেন যে আমি না ডাক্তার খুব একটা ভালো নেই, আমার কষ্টটা কিন্তু আছে। সেকেন্ড প্রেসক্রিপশনের কথা বলছি আমি কালকে তাকে আমি সেকেন্ড বার দেখলাম। তো আমি দেখলাম যে পেশেন্ট এসে বলছে আমি না ডাক্তার এর আগের দিনে কি ওষুধ দিলেন আপনি, না দারুণ আছে, খুব ভালো আছে। হোমিওপ্যাথিতে না ওষুধ বলাটা খুব শক্ত, জানেন তো, কারণ মানুষ ভাবে এটা তো সাইড এফেক্ট নেই। আপনি অলরেডি এটা আগেই ক্লিয়ার করে দিয়েছেন, তাও আমি বলছি সাইড এফেক্ট নেই। অথবা কি হোমিওপ্যাথি ডাক্তাররা যদি মানে একটা জার্নালে লেখে বা একটা কোনো জায়গায় লেখে বা ফেসবুকে দেয়, তার মানে জানবেন সেই ওষুধটা 3-4 দিন ধরে মানুষ কিনে ওভার দ্য কাউন্টার খেয়ে নেবে। এমন আপনি শুনলে অবাক হবেন, একটি সাপ্তাহিক বর্তমানে মাঝে মাঝে হোমিওপ্যাথি নিয়ে বেরোয়, এবং কোনো সাপ্তাহিক বর্তমানে হোমিওপ্যাথি নিয়ে বেরোলে আমরা জানি যে এবার কিছুদিন পর পরই পেশেন্ট আসতে শুরু করবে, না ডাক্তারবাবু যারা একটু বোঝে তারা দেখুনটা খাবো। তার থেকে এক শ্রেণী পেশেন্ট আছে, আপনি অবাক হবে শুনলেন 4টে ওষুধ ডাক্তারবাবু বলেছেন এটা লাগতে পারে বলে 4টে ওষুধ একসাথে মিশিয়ে পেশেন্ট খাচ্ছে। মানে অদ্ভুত ব্যাপার, মানে আমরা ভাবতে পারি না, কিন্তু পেশেন্ট ভাবে ওটা হোমিওপ্যাথি, এটা তো সাইড এফেক্ট নেই, আমি খেয়ে দেখি না তারপর যা হবে। এটা কিন্তু একদম ভুল। তাতে কি হলো, তার হোমিওপ্যাথির বেসটা নষ্ট হলো। এরপরে সে হোমিওপ্যাথি যে ডাক্তার কাছে যাবে সেটা কাজ করবে না, বা আদার্স তার অন্যান্য প্যাথির ওষুধ পুরো ব্যাপারটাকে ঘেটে গেল, একদম ঘেটে গেল। এক্স্যাক্টলি। আচ্ছা, আরো একটা জিনিস যেটা দর্শকদের উদ্দেশ্যে, যারা শুনবে তাদের উদ্দেশ্যে, অনেকে ওষুধ কি করে খেতে হয় জানে না বা সেটা ভুলে যায়, গন্ডগোল করে, সেটা একটু যদি আপনি দেখিয়ে দেন যে ওষুধ খেতে হবে। ওষুধ আমরা বেশিরভাগ সময় খালি পেটে বলি। এবার সারাটা দিন একটা পেশেন্ট খালি পেটে থাকে না, তখন কি বলা হয় না খাবার 1 ঘন্টা আগে বা পরে, খাওয়ার আগে বা খালি পেটে ওষুধ খেলে ভালো। একটা প্রবলেম এই যে স্ট্রোকটা করা হচ্ছে, এটার কারণটা কি? স্ট্রোকটার কারণ দেখা গেছে যে হোমিওপ্যাথি মেডিসিন তার পোটেনশিয়ালাইজেশন আরো বেড়ে যায় স্ট্রোক করলে। আচ্ছা, সেই জন্য এইভাবে স্ট্রোক করে খাওয়ার নিয়ম হয়েছে। আগে একজন আমাদের ডাক্তারবাবু তিনি কিছু ওষুধ চেম্বারে রাখতেন, কিছু ওষুধ পেশেন্টকে দেখার জন্য ব্যাগে করে নিয়ে যেতেন। তো উনি একদিন খেয়াল করলেন যে ওষুধগুলো আমরা ব্যাগে করে নিয়েছি সেই ওষুধগুলো কার্যক্ষমতা অনেক বেশি বেড়ে যাচ্ছে। মানে তখন সেইখান থেকে এটা আমাদের এতে আসে যে এইভাবে খেলে আরো। আচ্ছা, আমি ছোটবেলায় না, আমার বাবা মা কখনো আমাকে অ্যালোপ্যাথি ডাক্তার দেখায়নি, সবসময় হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি। আমাদের বাঁশবেড়িয়ায় একজন ডক্টর ছিলেন, ভূপতি ডাক্তার, সবাই বলতো, নাম শুনেছেন আপনি। তো উনি নিজে হাতে ওষুধ বানিয়ে দিতেন, এবং ওনার ঘরে যেখানে উনি প্র্যাকটিস করতেন, উনি কিন্তু এরকম ইলেকট্রিসিটি ছিল না, হ্যারিকেনের আলোয় উনি রোগী দেখতেন এবং নিজে হাতে ওষুধ বানাতেন। সেটা হচ্ছে কাগজের মধ্যে ডাস্ট দিয়ে তো সেটার এখন আমি চল দেখতে পাই না। ওটা সুগার অফ মিল্ক, ওটা স্যাকারাম একটি পাউডার, সেটা এখনো আছে, এখনো চলে। এবারে এখনো আমরা দিই, আমার দাদুরা তো তাই দিত। ভালো হতো, হ্যাঁ পেশেন্ট ভালো হতো, এখনো ভালো, কারণ ল মিনিমাম বলছি না, মিনিমাম তখন 2টো পুরিয়া দেওয়া হতো, মানে 2টো পুরিয়ায়। এখন পেশেন্টদের মানে 2টো পুরিয়া দিয়ে দিলে পেশেন্টার মানে তাদের মনে হয় ডাক্তারবাবু আর উনি বানাতেন যখন, তখন আমি হাত পাততাম, আমাকে 2 চামচ ছোট ছোট এরকম চামচের ডোজ থাকতো, 2 চামচ আমার হাতে দিতেন, খেয়ে নে। তো এটাই বলছি, মানে ওটা তো অনেক আগেকার। আমি এখন যেহেতু হোমিওপ্যাথিতে এখনো কিন্তু মানে পুরিয়া চল আছে, পুরিয়া নেই নয়, পুরিয়া চল আছে। ডোজে ওষুধ দেওয়া হয় বা গোবিলসে অনেক সময় সিলপ্যাক ওষুধ এখন এসে গেছে, যেগুলো এখন ইজিলি মানুষের কাছে অ্যাভেলেবেল। ব্যাপারটা কি বলুন তো, আগে না পাওয়া যেত না ওষুধ, এখন মানুষ অনলাইনে ঘরে বসে পাচ্ছে। সেটা তো আগে পেতাম, তখন ডাক্তারবাবুদের তাই নিজেদেরকে বানিয়ে দিতে হতো। মানে তখন ডাক্তারখানা মানে ছিল একটা হোমিওপ্যাথিক ফার্মাসি, আর ফার্মাসির মধ্যে বসে প্র্যাকটিস করার মতো। কিন্তু এখন তো তা নয়, এখন ফার্মাসিও আছে আর পেশেন্ট ওষুধও আছে। তো একদম আলোচনা প্রায় আমাদের শেষ বলা চলে। অনেক কিছু আমি নিজে জানলাম, আপনার থেকে জানলাম, এবং আমাদের দর্শকরাও জানলো। এরপরে বাকি যদি আরো অনেক প্রশ্ন মাথায় আসছে, কিন্তু যেহেতু সময় খুব সীমিত, অন্য আরেকটা কিছু টপিক নিয়ে কোনোদিন কোনো একটা স্পেসিফিক ডিজিজ নিয়ে আমরা হয়তো বসবো। অবশ্যই বসতে হবে, কারণ আমাকে সুযোগ দেন, আমি একটা কথা বলবো। সেটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খেলে কি অন্য কিছু খাওয়া যায় না? অনেক কিছু খাওয়া যায় না। আগে কিন্তু আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা বিশেষত ক্রনিক কেসে অনেক কিছু বারণ করতাম, কিন্তু বর্তমানে রিসার্চে দেখা যাচ্ছে যে আমরা অনেক সেটা কম করে দিয়েছি। যেমন ধরুন কাউকে যদি থুজা দেওয়া হয়, থুজা দিলে স্পেসিফিক্যালি আমরা কাঁচা পেঁয়াজটা খেতে বারণ করি। কাউকে ন্যাট্রাম মিউট দেওয়া হলে তখন আমরা বলি কাঁচা নুনটা খাবে না। তাই এখন কিন্তু হোমিওপ্যাথি ওষুধ আমি খাচ্ছি, মানে আমি এই খেতে পারবো না, ওই খেতে পারবো না। প্রথমেই ছোটবেলায় হয়তো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিস,
ফুচকার টক জল খাওয়া যাবে না বা পেঁয়াজ খাওয়া যাবে না। এখন আমরা দেখছি যে একটা পেশেন্ট যে প্রচন্ড একটা বাচ্চা মেয়ে ফুচকা খেতে ভাবে, তাকে যাই ওষুধ দিই না কেন, ফুচকাটা একদম যদি বলি না তুমি আর এখন এই 1 মাস আর ওর ছবে না, ওর যেন ওষুধ খাওয়ার প্রতিও তার ন্যাক থাকবে না, আর নিজের মনে মনে না তার সে সবসময় আমার কি এমন বড় রোগ হলো আমি ফুচকা খেতে পারবো না, আমি কি আর কোনোদিন খেতে পারবো না। তাই আমরা সেইটুকু জায়গায় ছেড়ে দিই এবং তাতে দেখছি ফলও আসছে, অসুবিধা হচ্ছে না। তবে কিছু কিছু স্পেসিফিক ওষুধের সাথে স্পেসিফিক ওষুধ অ্যান্টিডোট করে দেয়, সেইগুলো তো মাথায় রেখে ডাক্তাররা বলে দেয়। একদম একদম একদম। অনেক ধন্যবাদ, আবার ভবিষ্যতে বসবো, খুব ভালো লাগলো আপনার সাথে আলোচনা করে।